সুধী দর্শক, আবারও ফেরত এলাম আপনাদের কাছে আপনাদের প্রিয় অনুষ্ঠান, আমার অত্যন্ত প্রিয় অনুষ্ঠান মাই টিভি স্টার ক্যাফে নিয়ে। আজ আমার সাথে যে অতিথি আছেন, আমি জানি এই অতিথির কথা যদি আমি একবার আপনাদেরকে বলি, আপনাদের চোখগুলি চকচক করে উঠবে এবং মুখ থেকে একটা সুন্দর হাসি বেরোবে, কারণ সে সত্যি তাকে দেখা মাত্রই মনের ভিতর যে প্রশান্তি তৈরি হয় তারই বহিঃপ্রকাশ চোখে এবং মুখে ফুটে ওঠে। আজ আমার সাথে আছেন আমাদের অত্যন্ত প্রিয় খালামণি, প্রিয় আপা, প্রিয় কি বলবো মায়ের মতো, যাকে আমরা মনে করি আমাদের মেন্টর, আমাদের আইডল, আমাদের অত্যন্ত প্রিয় এবং গুণী শিল্পী ফেরদৌসী রহমান। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। তুমি এত সুন্দর করে আমাকে ইন্ট্রোডিউস করলে, এত কি আমার পাওনা বলো তো? এর থেকে অনেক বেশি পাওনা আমি বলতে পারিনি সত্যি। আপনাকে সত্যি আমরা এত ভালোবাসি। ছোটবেলার থেকে আমার মনে হয় যে যখনই টেলিভিশনের সামনে বসতাম, এসো গান শিখি, এইটা দেখবার জন্য এক ধরনের, এবং আমার এখনো মনে আছে মেঘের কোলে রোদ এসেছে গানটা শুরু হলে আমি নাচতে শুরু করতাম। মানে অদ্ভুত একটা শিক্ষা, মানে একটা হরিণীর মতো তখন ছিল, একটা চপলা চরণ, একদম হরিণী, একটা পুরুত করে মানে নেচে বেড়াচ্ছে প্রজাপতির স্কুলে যেহেতু নাচতে হবে, পাড়ায় আগে তো পাড়া কালচার ছিল, তো পাড়াতে তখন দেখা যেত তো কোনো একটা গানের সাথে আমরা মানে তৈরি করতাম, তো ওইটা লাইভ হয়ে যেত যে আজকে এসো গান শিখেছে, এখানে যেই গানটা হবে এটা দিয়ে আমরা তাহলে নাচটা করে ফেলবো, তো অত্যন্ত ভালো লাগতো। এই যে গান আপনি গেয়েছেন এবং গান শিখিয়েছেন, আনন্দ কোনটাতে বেশি লেগেছে? দেখো, গান একদম ছোটবেলা থেকে গাইছি, বলতে গেলে যখন থেকে কথা বুঝি তখন থেকে। আর গান গাওয়ার আনন্দটা সবসময় আমি আনন্দটা চিপে নেওয়ার চেষ্টা করছি। গান গাইবার যে আনন্দটা, সেটাকে চিপড়ে নেওয়ার চেষ্টা করেছি। শেখানোটা অনেক পরে, খুব পরেও না, মানে এমন একটা সময় যখন আমি মানে মোটামুটি গাইতে শুরু করেছি আর কি, পুরোপুরি স্টেজে, টেলিভিশনে, রেডিওতে, তারপর ছায়াছবিতে একটু আধটু, তখনই আমার এই শেখানোর ব্যাপারটা শুরু হলো। সেই জন্য এখন না আমার একটা সময় মনে হয় আছে আমি কি আসলে খালামণি, মানে তখন তো মনে হয় নাকি আমি একজন শিল্পী মানে এই সেন্সে যে আমি গান করি, একজন যে পারফর্মার আর কি যাকে বলে, সেটা না আমি একজন টিচার, কোনটা আমি? তা আমার ভাবতে অবশ্য ভালোই লাগে যে দুটোই, কারণ আমার যেমন পারফর্ম করতেও ভালো লাগে, সেটা স্টেজেই বলো, টিভিতেই বলো, রেডিওতেই বলো, যেখানেই বলো আমার গাইতে ভালো লাগে। তেমনি যখন বাচ্চাদের সঙ্গে যে সময়টা কাটাই, সেটা টিভিতে হতে পারে, আমার একাডেমিতে হতে পারে, আমার ছোট্ট একটা একাডেমি আছে, সেখানেও বাচ্চারা প্রাণবন্ত হয়ে মানে আপনি এখনো কিছু একাডেমিতে ক্লাস নেন? হ্যাঁ, আমি আসলে ছোটদের সঙ্গে কিভাবে হলো জানি না, প্রথমে তো গাইতে ভালোবাসতাম, শুধু অনুষ্ঠান করছি, আব্বা যেখানে যাচ্ছে মেয়েটাকে পোটলা বেঁধে নিয়ে যাচ্ছে, মেয়ের আমাকে না নিলে তা মানে মেয়েকে না নিয়ে গেলে আব্বার হতোই না কোনো, আব্বার অনুষ্ঠান, সেখানে মা একটা গান তুমি করো, এরকম করে তখন আর কি বাবার ভালো লাগতো মেয়েকে প্রমোট করতে, বুঝছে না, বা শেখায় বা ভালো গাইতে পারেন বলে সে শোনাতে চাইতো। ওইটাই বলছে যে শোনাতে ভালো, লোকে জানুক যে আমার মেয়েটা গাইছে, ভালো গাইছে, সেটা একটা জানাবার ইচ্ছে। তো গাইতাম, আব্বা বললে গাইতাম, ঠিক আছে, মাইক্রোফোন ধরুক আর না ধরুক, অনেক সময় এত মাইক্রোফোন উঁচু থাকতো যে আমি এত ছোট, আমাকে তুলতে ধরে গান করতে হতো। সেইটা তোমার একরকমের একটা আনন্দ ছিল আব্বার জন্য বিশেষ করে। তারপরে আস্তে আস্তে গাইছি, তারপরে যে যখন একটা পাকাপোক্ত শিল্পী হয়ে উঠিনি মোটে, তখনও আমি মনে করি যে শিক্ষার্থিনী, কিন্তু তখন যখন আমাকে বলা হলো তুমি গান শেখাবে, তখন তো একটু দুশ্চিন্তায় পড়েছিলাম অবশ্যই, যে কি করবো, আমি কি পারবো শেখাতে? কিন্তু দেখলাম যে আমি যত না গান শেখাতে পেরেছি, তার থেকে মানে এটা আমার ইভ্যালুয়েশন, যত না শেখাতে ভালো পেরেছে, তার থেকে বেশি বন্ধুত্বটা করতে পেরেছি বাচ্চাদের সঙ্গে, একটা হয় না র্যাপও তৈরি করা। হ্যাঁ, তো আপনি আসলেই আপনি যখন কেমন আছো তোমরা বলার সাথে সাথে সবাই মিলে হই হই করে যে কথা বলতো, মানে ওই রিলেশনশিপটা অ্যাকচুয়ালি ওরকম না হলে আসলে হয় না। আর এত বাচ্চা আসতে চাইতো তখন, মানে চিঠির পর চিঠি, এত মানে চিঠি যেগুলো রাখতাম যদি এখন, তাহলে আমার এক ঘর ভর্তি হয়েছে এত চিঠি। বাচ্চাদের না ছোটবেলাতে হচ্ছে একটা আনন্দ করার সময়, একটা বাচ্চা ছোটবেলাটাকে এনজয় করে। আমি নিজেদের ছোটবেলার কথা মনে করে বলি যে ছোটবেলাটা বাবা মা আমাদের এনজয় করতে দিতেন, যে খেলো এখন,
বা গান করো, হোয়াট এভার ডু, কিছুটা তোমাদের মতো সময়। পড়া করতে হতো, গান করতে হতো, খেলাধুলো করতে হতো। আপনাদের সময় তো পড়াশোনার মনে হয় না এখনকার যেরকম না চাপ সেটা না, এখন বাচ্চাদের কথা মনে হলে আমার কান্নাই পাই, জানো, ওদেরই একগাঠি বড় বড় ব্যাগ। ব্যাগ আর তার মধ্যে চাপা চাপা বই, ওই ঘাড়ে নিয়ে যখন আমার ছোট নাতনিটাকে দেখি স্কুলে যাচ্ছে তখন আমার সত্যি কান্না পায়। আর জিপিও 5 পাওয়ার একটা পেতে হবে, হ্যাঁ, সেটা যখন এটা হতে হবে, ওটা হতে হবে, আমার ফার্স্ট হতে হবে, এইগুলো চিন্তা করে আমরা ফার্স্ট হয়েছে আমরাও, কিন্তু ওটা এমনি হয়ে গেছে আর কি, মানে পড়াশোনা করেছে হয়েছে, মানে আপনারা এনজয় করে পড়াটা করেন। একদম। আর এখন হলো প্রেসার দিয়ে একদম একদম, পড়ান। এটা কি কষ্ট না? আপনার কি মনে হয় যে এখন যারা স্টুডেন্ট আসছে সে আগের উৎসাহটা নিয়ে বা আগের মতো আপনার যখন শিখেছেন, নাকি এদেরকে প্রেসার করে গানটা শেখানো হচ্ছে? দুঃখের সঙ্গে বলতে হয় যে না, আবার যেটা একবার যখন চলে আসে একাডেমিতে তখন কিন্তু ওরা এনজয় করে, কিন্তু ইনিশিয়ালি আমার যেটা মনে হয়, মা বাবার কথা শুনে মনে হয় স্কুল থেকে এসে বাচ্চারা টায়ার্ড হয়ে থাকে, তখন অত হয়তো ইচ্ছে করছে না যেতে। একবার যখন চলে আসে একাডেমিতে সবাই হইছে, অনেকগুলো বাচ্চাদের মধ্যে গান কয়েক কলা কয়েক খায় শিখছে কিংবা জাদুর পেন্সিল শিখছে, তখন আবার ওদের একটা এনজয়। হ্যাঁ, এই কয়েকদিন গত সপ্তাহে বোধহয় একটা মা, উনি এলেন, একটু বড় সাইজের বাচ্চা, আমার সব গুদু গুদু বাচ্চা, উনি একটু বড় বাচ্চা এলেন, তো বলছে আপা আসলে আমার বাচ্চারা অন্য একজন টিচারের কাছে গান শেখে, তো তারপরে আবার আমার কাছে নিয়ে এলেন, বলছে আমি চাই যে আমার কেন যেন মনে হয় আপনার এখানে সে বাচ্চারা এনজয় করে। উনি বললেন সেটা, কিন্তু আমার বলার কথা না, উনি বললেন যে আমার কেন যেন মনে হয় যে বাচ্চারা এখানে এসে আনন্দ পায়, আনন্দ করে গান করে। তো আমি একটু দেই, যতক্ষণই থাকে 2 ঘন্টা ক্লাস থাকে আমার, ওরা একটু এনজয় করে যাক, যতটুকু শেখে শিখুক, না পারলে না শিখুক, কিন্তু ওই সময়টুকু ওরা আপনার সান্নিধ্যে মানে একটা সঙ্গীত পরিবেষ্ট এনভায়রনমেন্ট যেটা বলে, পরিবেশটা ওরকম, পরিবেশটা তো ওটা শুনে আমার কাছে খুব ভালো লাগলো, জানো, কারণ ওরকম করে কিন্তু অনেকে কখনো বলেনি, তারা এটা গর্ব ভরেই বলেছে যে আমার বাচ্চা কিন্তু বাসায় হারমোনিয়াম বাজাতে পারে, গান করতে পারে, তারা এইভাবে বলেছে। কিন্তু ওই ভদ্রমহিলা এসে বললেন, উনি নিজেও টিচার হতে পারেন, উনি বলেন যে আমি ওই বাচ্চারা একটু বড় হয়ে গেছে, তারপরে আমি আনছি ওদেরকে শুধু এই সান্নিধ্যে আপনাদের এতগুলো যেসব বাচ্চারা আসছে, যেসব টিচাররা আপনাদের, তাদের মাঝখানে থেকে ওরা একটু আনন্দ করুক, গানটাকে এনজয় করুক। আপনার কি এটা মনে হয় কিনা, আপনার এই কথার পরিপ্রেক্ষিতে আমাকে প্রশ্নটা করতে হচ্ছে যে বাচ্চাদেরকে কিছু পরিবেশ দেওয়া উচিত যেখানে গেলে বা যেখানে মিশলে সে কিছু খারাপ আচরণ থেকে দূরে থাকবে এবং খারাপ কিছু শিক্ষা গ্রহণ থেকে সে বিরত হবে। এই রকম কি আপনার মনে হয় না যে আমাদের সমাজে এরকম দুই একটা কিছু থাকা উচিত? অবশ্যই দুই একটা কেন, শোনা সব জায়গাতেই এই এটা থাকে, ইচ্ছেটা থাকে। এখন বাচ্চাদের যে অবস্থা বা যেই রকম আমরা তাদের বেড়ে ওঠা দেখছি বা যে রকম বদঅভ্যাস তৈরি হওয়ার পথে দেখছি, তো এই এবং আমার মনে হয় জাতীয়ভাবেও যদি সরকারিভাবেও যদি আমরা ভাবি যে পড়ালেখার প্রেশারটা আমাদের দেশে যেভাবে দেওয়া হয় পৃথিবীর কোনো দেশে দেওয়া হয় না, তাহলে অনেক পরিবর্তন তো হচ্ছে। একটা দেখো, এখানে একটু আমি ইন্টারাপ্ট করছি, ছোটবেলা আমাদের স্কুলে ডেস্ক থাকতো, আমাদের আলাদা আলাদা ডেস্ক ছিল এবং বই খাতা পড়াশোনা শেষ করে ওখানে রেখে আসতে হতো। বাড়িতে আসতাম, আমার বলছে মাগো তোমার বই খাতা কই? আমি তো বই খাতা তো স্কুলে। বলে সে কি তোমার হোমওয়ার্ক নাই? না, আমাদের কোনো হোমওয়ার্ক ছিল না। সত্যি সত্যি কোনো ক্লাস 4, 5, 6-এ পড়ি, সেই ছেলেপেলেদের কোনো হোমওয়ার্ক নাই, তারা স্কুলে যা কিছু করছে ওখানে আমরা অঙ্ক করছি, খাতা এক্সচেঞ্জ করছি, মানে আমার খাতাটা তুমি নিলে তোমার খাতাটা আরেকজন, এইভাবে খাতা এক্সচেঞ্জ করে অঙ্কগুলো কারেকশন ওখানে হয়ে যাচ্ছে। তেমনি তো ইংলিশ ট্রান্সলেশন তখন হতো না, কম্পোজিশন মনে করো, ওইভাবে খাতে সিস্টারদের আর বসে বসে টিচারদের বাড়িতে বসে কারেকশন করতে হতো না, ওখানে ওদেরও আরাম, ওর খাতাপত্র বাড়ি যাচ্ছে, আমরা বাড়ি যাচ্ছে কোনো খাতাপত্র না দিয়ে, আমাদের সমস্ত খাতাপত্র স্কুলে ওই ডেস্কটাতে থাকতো তালা লাগানো, যার যার ইয়েতে। ওটা আমাদের একটু স্পেশাল স্কুল ছিল বলে হয়তো বা, কিন্তু বেশিরভাগ এখন তো সব স্কুলে স্পেশাল স্কুল। হ্যাঁ, এবং সেইখানে বড় বড় ব্যাগ আর বড় বড় টিফিন বাক্স। আপনি যে স্পেশাল স্কুলের কথা বলছেন তখন অতটা এক্সপেন্সিভ ছিল বলে আপনি বলছেন স্পেশাল স্কুল, সাধারণ স্কুলগুলি থেকে একটু খরচ বেশি ছিল। এখন তো প্রতিটা স্কুলে খরচ বেশি, খরচ আর ভর্তি করতে গেলে খরচ, মানে বলতে গেলে তো অনেক কথাই বলতে হয়, কিন্তু আসলে যেটা তুমি যে
প্রসঙ্গটা প্রথমেই তুললে যে কিছু জায়গা থাকা উচিত যেখানে বাচ্চারা একটা সুন্দর পরিবেশ পায়, কিছু জায়গা না, সব জায়গায় বাচ্চারা যেখানে যাবে সেখানকার পরিবেশটা ওরকম হতে হবে। আমার মনে হচ্ছে যে আমরা কন্টিনিউয়াসলি বাচ্চাদেরকে বলছি, বা আমার বাচ্চা আছে স্কুলে পড়ো, এই পড়ো, এই করো, এই খাতা করো, অঙ্ক শেষ করো, তারপরে ওই বাচ্চাটার কালচারাল বা সাংস্কৃতিক চর্চার জন্য সময়টা বা ওর ইন্টারেস্টটা কেন তৈরি হবে? আমার মনে হচ্ছে আমার এই বিষয়ে আরো অনেক অনেক প্রশ্ন আছে, কিন্তু আমাদের একটা বিরতির সময় হয়েছে। শুধু দর্শক, বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। সাথে আছে আমার অত্যন্ত প্রিয় মানুষ, আশা করছি কোথাও যাবেন না। শ্রী দর্শক, বিরতির পর ফেরত এলাম, আপনাদের সাথে আবার আড্ডা দিব। আমার অত্যন্ত প্রিয় মানুষ ফেরদৌসী রহমান আছেন আমাদের সাথে। আমরা বিরতির আগে শুনছিলাম যে আসলে যে প্রসঙ্গটা নিয়ে আলাপ করছিলাম বাচ্চাদের ব্যাপার। তো আপনি যখন ছোট ছিলেন, মানে আপনার বাবা যখন আপনাদের পরিবারের ভাই বোন সবাই মিলে যখন মানুষ ছিলেন, তার মধ্যে কতজন আপনারা গানটা শিখেছেন বা পারিবারিকভাবে গান শেখার জন্য কি প্রেশার দেওয়া হতো তখন? প্রেশার দেওয়া হতো না, কিন্তু গান গাইতাম ঠিকই। এবং সবাই, ধরো আমাদের ফ্যামিলিটা খুব একটা বড় ছিল না, আমরা 3 ভাই বোন ছিলাম, আব্বা মা। কিন্তু 3 ভাই বোন তো গাইছে, আব্বা তো গাইছেন, মাও কিন্তু বাদ পড়তো না একদম। মাও ছিল মেম্বার অফ আর সিঙ্গিং গ্রুপ আর কি। কারণ কুচবিহারে আমার পরিষ্কার মনে আছে, আপনার তো একটা বাড়িটা সুন্দর ছিল, বারান্দা ছিল, সেখানে বসলে চাঁদের আলো আসতো আর কি। সেখানে আমরা 3 ভাই বোন, আব্বার কোল ঘেসে ঘেসে বসে আছে, আব্বা কলকাতা থেকে এসেছেন, মা বসে আছে, আব্বার প্রিয় আলিয়া, মাকে আব্বা আলিয়া বলে ডাকতো, প্রাণের আলিয়া। তো আমরা তো গান করতামই। তারপর আচ্ছা মা গো তোমরা থাকো, এবার তোমার আম্মা গান করবে। মা সত্যি গাইতো একদম, মানে ওনার কোনো গান রেকর্ড বা কিছু কি আছে? রেকর্ড কিছু নেই, মা নাটক করেছে তোমার ডিস্কে, কিন্তু কখনো গান করেনি। গান গায়, কিন্তু মা কি ভালো গান গাইতো আমি তোমাকে বলতে পারবো। সেই জন্য বলে যে জিন্সটা দুদিক থেকে আসে, বাবার থেকেও আসে, মার থেকেও আসে। কোনো কোনো সেটা মানে খুব প্রকট হয় না কারো, কোনো মার বা মা বাবার দিক থেকে। তো আমি এটা বলতেই পারি যে আমার দুপক্ষ থেকে আমার জিন্স আছে। মা খুব ভালো, মা আরো কঠিন কঠিন গান গাইতো, যেগুলো আব্বা গাইতেন সেগুলো তো গাইতোই, কিন্তু মা ওই পুরনো কালে সব কানন দেবীর গান, ইন্দুবালার গান, এসব গান মা তুলে তুলে গাইতো। তো সেই বলতাম যে আমাদের ছোট্ট ফ্যামিলি, এবং সেখানে একসঙ্গে আমরা খেলা করতাম, গান গাইতাম তা না। ক্যারাম বোর্ড শুরু হয়ে গেল খেলা, মা বসলো একদিকে, ভাই বোনরা আমরা বসলাম, আর আব্বা যখন ক্যারাম খেলতো, আব্বা অন্য কুটি সবাই যে যার মতো ফেলে দিচ্ছে, আব্বা ওই রেডটার পেছনে, ওই রেডটা ফেলতে গিয়ে আব্বা দেখো ক্যারাম বোর্ডে দেখা যে বোর্ড খালি হয়ে গেছে, তা আব্বা রেডের পেছনে দৌড়াচ্ছে। এরকম ছোটবেলায় যে একটা মানে পারিবারিক একটা পরিবেশ, তখন কি আপনার বাবা বা আপনার পরিবার থেকে কেউ ভেবেছিল যে আজকের যে ফেরদৌসী রহমান বা আপনি সেটাই হয়ে উঠবেন, বা সেরকম কোনো স্বপ্ন, কোনো পরিকল্পনা? সেইটা তো রোজে আমি বলতে পারবো না স্বপ্ন বা কারো পরিকল্পনা, কিন্তু আব্বা নিশ্চয়ই তার মনে মনে একটা স্বাদ ছিল যে মেয়ে তার সঙ্গীত শিল্পী হবে। পরবর্তীকালে মানে একটু পরে যখন আব্বা অসুস্থ হলেন, আমি তখন ইউনিভার্সিটি শেষ করে গান গাইছি, তখন আব্বার মাঝে মধ্যেই মানে আমি হয়তো পাশে আব্বার গায়ে হাত বুলিয়ে দিচ্ছি বা পায়ে হাত বুলিয়ে দিচ্ছে, মা বলছে, আমার মা দেখো এই বম্বেতে আছে লতা মঙ্গেশকর, এটা আব্বার কথা, আমার কিছু না, বম্বেতে আছে লতা মঙ্গেশকর, আর কলকাতায় আছে সন্ধ্যা মুখার্জি, আর বাংলাদেশে দেখো ফেরদৌসী বেগম হবে, এদেশে দেখো ফেরদৌসী বেগমের নাম হবে। এরকম তখন আব্বা তার স্বপ্ন বলো বা তার ফোরটেলিং বলো, হ্যাঁ ইয়ে বলে যেটা আর কি ভবিষ্যৎবাণী যেটা বলে, আব্বা এরকম স্বপ্ন আব্বার ছিল। আর মা তো, আব্বা মারা গেলেন ধরো আমার বয়স, আমি তখন সেকেন্ড ইয়ারের ছাত্রী, তখন তারপর থেকে মা তো আমার হাত ধরেই আছে, কোথায় প্রোগ্রাম, কোথায় কি, কোথায় করাচি, কোথায় লাহোর, কোথায় লন্ডন, কোথায় সব জায়গাতে মা আমাকে নিয়ে যাচ্ছে। ওই হাতটা যদি মা মানে ছেড়ে দিত, তাহলে আমি হয়তো এখানে পৌঁছতে পারতাম না। তার মানে মারও স্বপ্ন দেখেছি কিনা জানি না, কিন্তু আব্বার যে স্বপ্ন ছিল সেটাকে বাস্তবায়িত করতে তো অবশ্যই সাহায্য করেছে। এছাড়া আমার ভাইরাও, আমার 2 ভাই
অনেক উৎসাহ দিয়েছে, অনেক সাহায্য মোস্তফা করেছে। জামান আব্বাসী যে উনার তো গান আমরা শুনেছি, কিন্তু আপনার আরেক ভাই জাস্টিস মুস্তাফা কামাল চিফ জাস্টিস ছিলেন, আচ্ছা আচ্ছা, ও দারুণ গান গাইতো, মানে দারুণই গান গাইতো, কিন্তু কখনো গান শিল্পী হয়নি। কারণ আব্বা স্বপ্ন দেখেছে, বা আমার দাদাজি আর কি, উনি স্বপ্ন দেখেছিলেন যে, অ্যাকচুয়ালি দাদাজির স্বপ্ন ছিল আমার আব্বা ব্যারিস্টার হবে, বুঝেছো, আব্বা হয়ে গেল গায়ক। এখন আব্বার স্বপ্নটা, আপনার দাদাজির স্বপ্নটা রয়ে গেছে, মানে আব্বা ভাবছে যে আমার এই ছেলেটাই তাহলে ব্যারিস্টার হোক, সেটা তো হয়েছে দেখিয়ে দিয়েছে। এবং আপনিও দেখেন কত বড়, আপনার বাবা কত সার্থক যে আপনাকে নিয়েও সে যে স্বপ্নটা দেখেছে যে একদিন বাংলাদেশে ফেরদৌসী বেগম হবে, যেখানে রোনা লায়লা, সন্ধ্যা মুখোপাধ্যায়, আপনি তো সেটা হয়েছেন। এবং মানে এটা একটা বিশাল বড়, সবাই তো স্বপ্ন পূরণ করতে পারে না। এটা সত্যি কথা যে আব্বা স্বপ্ন দেখেছিলেন, আমি জানি না কতটুকু পূরণ করতে পেরেছে তা তো আমি বলতে পারবো না, তবে চেষ্টা করেছি খুব একটা মানে চেষ্টা করে তা না যে আমাকে অমুকটা হতেই হবে, গান করে গেছি, আমি সাধনাটা চালিয়ে গেছি, আমার যতটুকু করা সেটুকু আমি করে গেছি। সাধনা কথাটা আসাতেই আপা আমার পরের প্রশ্নটা এটা নিয়ে যে আপনাদের সময়কার সঙ্গীত পরিবেশ বা সঙ্গীত চর্চা আর এখনকার সঙ্গীতের যে পরিবর্তন, ধরেন গান লিরিক নাই, সেই জায়গায় ইনস্ট্রুমেন্ট অনেক বেশি, কথার থেকে ইনস্ট্রুমেন্ট বেশি শোনা যাচ্ছে, বা এই যে পরিবর্তনটাকে আপনি মানে কিভাবে দেখছেন এবং আপনার কাছে কতটা গ্রহণযোগ্য মনে হচ্ছে? দেখো, আমি তো কিভাবে দেখবো, আমি অ্যাজ এ লিসনার, মানে একজন দর্শক বা শ্রোতা হিসেবে আমার এরকম মনে হয়, আমি সঙ্গীত শিল্পী হিসেবে আরেক রকম মনে হয়। আসলে কি জানো, হ্যাঁ, যন্ত্রর দরকার। তখনও ধরো একটা, কালকেই কাকে যেন বলছিলাম যে আব্বাসুদ্দিন গান করতো, একটা তবলা, একটা হারমোনিয়াম, একটা বাঁশি, বড় দুটো দোতরা, হ্যাঁ, এই নিয়ে গান করে সারা পৃথিবী গান গেয়ে বেরিয়েছে। তখন তো এত কিছু ছিল না, দরকারও ছিল না, দরকারের কথা মনে হয়নি। এখন আমরা যখন গান গাইতে যাই, পুরো তুমি তোমার জায়গায় এতটুকু লাগে, তোমার পুরো স্টেজ ভর্তি তোমার যন্ত্রীদের লাগে, প্রচুর যন্ত্রী লাগে। তো সময় বদলায়, কিন্তু সেটা আমরা কি আলটিমেটলি ভালো কিছু পাচ্ছি, ভালো কিছু পাচ্ছি, নাকি এটা জাস্ট একটা অ্যাকিউমুলেটিভ একটা অদ্ভুত কিছু হচ্ছে আর কি, সবাই মিলে একটা অদ্ভুত কিছু তৈরি করছি। তো এখানে কথা থাকে, সেটা হচ্ছে শিল্পীদের গলাটাই সব, তার সাধনার কথা বললাম না, সে সাধনা করে যে তার ফলটা হবে সেটাই সব। তারপরে এখন যন্ত্রী বলো বা গানের লিরিক্স বলো বা সুরকার বলো বা সঙ্গীতের অ্যারেঞ্জার বলো, তারা ইম্পর্টেন্ট, কিন্তু তার থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে ওই যে শিল্পীটা, তার সাধনার ফল তার গলা, তার সাধনার পর তার গায়কি, তার সাধনার ফল তার শ্রমের যে ফলটা আর কি, সেটা হলো তোমার আসল। এখন এরা তুমি একদমই যন্ত্রী না থাক, তুমি জাস্ট একটা ভায়োলিন দিয়ে গান করো, ওই গানটাও প্রচণ্ড হৃদয়গ্রাহী একটা গান হতে পারে। অথচ তুমি সারা ঢাকার যন্ত্রীদের মিলিয়ে, চাই কি তুমি লাহোর, করাচি, কলকাতা, বম্বে সবার এনে করাও, ওইটা হয়তো ওরকমটা হবে না। সেটাই আমরা আমি বলতে চাচ্ছি যে জিনিসটার একটা শিল্পী, সেটা শুধু যে সঙ্গীত শিল্পী তা না, তুমি একটা নাটক শিল্পীর কথা বল, তুমি নিজে নাটক করো, তুমিও মনে করে দেখো যে তুমি যদি একটা নাটক নিয়ে ভালো করে চিন্তা না করো, তোমার ক্যারেক্টারটা নিয়ে, বা তুমি পুরো নাটকটা তুমি ডিরেকশন করছো, তোমার প্রত্যেকটা জিনিস ডিটেইলস তোমাকে চিন্তা করতে হচ্ছে, ভাবনা করে নিতে হচ্ছে। তেমনি একটা সঙ্গীত শিল্পীও, সে একটা গানের যখন কথা পাবে, তখন কথাটা সে ওইখানে কি এক্সপ্রেশন দেবে, কথা পাবে, কথাটাই কি সে পাচ্ছে কিনা, যেটাই পাক সেটাকে তো চিন্তা করবে যে আমি ওই কথাটাতে এই এক্সপ্রেশন দেব, ওই কথাটাতে এই এক্সপ্রেশন দেব, আমার এই অভিব্যক্তিটা হবে, সেইগুলো কিন্তু চিন্তা করে না। আমি আজকে একটা টিভি প্রোগ্রাম পেলে আমি চিন্তা করব কালকে আমি কোন শাড়িটা পরবো, এটার সঙ্গে কোন গয়নাটা হবে, তারপরে এই আই মেকআপটা দিলে সুন্দর হবে নাকি, এইটা কিন্তু আমরা চিন্তা করি, এটা কিন্তু এত না, কিন্তু তখন আমরা গানটা ঠিক হলো নাকি, গানটা
তখন তো এত রেকর্ডিং ছিল কনসেন্ট্রেশনটা না, বা চর্চাটা তখন, সাধনাটা তখন গানের উপরে ছিল, জরুরি ছিল, কারণ তখন তো এত রেকর্ডিং ছিল না শোনা, তখন তো স্ট্রেট তুমি লাইভ প্রোগ্রাম দিয়ে চলে যাচ্ছ, মাইক্রোফোনে তোমার টাইম হলো 7:15, তুমি তোমার গানে চলে গেলে। যেমন আমি যদি এই কথাটাকে এইভাবে বলি যে যন্ত্রীদের আগ্রাসনে আমাদের সঙ্গীতের মানে কি বলবো, যে সঙ্গীতের যে শিল্পবোধ, যে ধরেন মেলোডি একটা শব্দ আপনার আছে, যে সুরেলা যে ব্যাপারটা, সেটা আমরা হারিয়ে ফেলেছি। এখন কি জানো, ওরা যন্ত্রীরা বেচারা আকর্ষণ করতে চাচ্ছে না, কিন্তু যারা সুরকার বা অ্যারেঞ্জার তাদের আগ্রাসনটা বেশ। তুমি যদি এখন একটা ভায়োলিন দিয়ে গান করতে চাও বা একটা শুধু আমি বলছি না আপা যন্ত্রের দরকার নেই, ডেফিনেটলি দরকার আছে, কিন্তু কতটুকু হলে ব্যবহার করবে, তোমার গলাটাকে ছাপিয়ে যদি যায় তাহলে তো লাভটা কি হলো, সেখানে আগ্রাসনটা হলো। তোমার গলা যে কোথায় ডুবে গেল তা তুমি জানো না, তো যন্ত্রটা প্রচুর মানে বেগে বেজে চলেছে। আমি বাংলাদেশের সঙ্গীতের ভবিষ্যৎ কি সেটা আমি আপনার কাছ থেকে শুনবো, যেহেতু ভবিষ্যৎ শব্দটা আসলো। আমার এই অনুষ্ঠানে একজন ভদ্রলোক আছেন, অ্যাস্ট্রোলজার ডক্টর আব্দুল হাদি, উনি যেই অতিথি আসেন তার ভবিষ্যৎবাণী করেন। আগে আমি আপনাকে আপনার ভবিষ্যৎবাণী শোনাবো, তারপর সঙ্গীতের ভবিষ্যৎবাণী শুনবো। হাদি ভাই, আপনার ভবিষ্যৎবাণীটা বলেন, আমরা আপাকে শোনাতে চাই। রহমান, আপনার জন্ম 28 জুন। সংখ্যাতত্ত্বে আপনার বিশেষ প্রভাব রয়েছে রবির, আবার চন্দ্র ও শনিও রয়েছে একই সঙ্গে। আপনি চন্দ্রের জাতিকা, কারণ পাশ্চাত্য মতে এবং প্রাচ্য মতেও আপনি কর্কটের রাশি। আপনার রাশি কর্কট, নক্ষত্র অশ্লেষা। কর্কট চন্দ্র দ্বারা প্রভাবিত রাশি, তাই প্রচন্ড আবেগ আপনার রয়েছে। আপনি আবার খুবই সচেতন সব ক্ষেত্রেই। আপনি সম্মানকে বিকিয়ে দেন না, তাই সব ক্ষেত্রেই আপনি সম্মানী হয়ে ওঠেন। আপনার পরিবার সঙ্গীতকে গৌরবোজ্জ্বল করেছে বাংলাদেশে। ভাটিয়ালি ও ভাওয়াইয়া গানকে উপজীব্য করে শুরু হয়েছে আপনার পরিবারের অগ্রযাত্রা। ব্রিটিশ ভারতে যখন আপনার পরিবার সঙ্গীতকে গৌরবোজ্জ্বল করেছে বাংলাদেশে, ভাটিয়ালি ও ভাওয়াইয়া গানকে উপজীব্য করে শুরু হয়েছে আপনার পারিবারিক অগ্রযাত্রা। ব্রিটিশ ভারতে যখন হিন্দু গাইয়েদের দুর্দান্ত প্রতাপ সঙ্গীত জগতে, নজরুল ইসলাম ও যার প্রভাবে শ্যামা সঙ্গীত রচনা করলেন, তখনও আপনার পরিবার ইসলামী সঙ্গীত ও বাঙালি ঐতিহ্যকে গানের মাধ্যমে এগিয়ে নিয়ে গেছেন। আপনার পরিবার তখনকার মৌলবাদীদের রক্তচক্ষুকে উপেক্ষা করে সঙ্গীত চর্চাকে এগিয়ে নিয়ে গেছেন। সেই সময় ফতুয়া ছিল সঙ্গীত হারাম, তাই আপনার পরিবার যে সাহসী ভূমিকা রেখেছিলেন তা ইতিহাস হয়ে আছে। সেই পরিবারের সন্তান আপনি, তাই আপনি গানকে সাধনা হিসেবেই নিয়েছেন। এটি আপনার সত্যিকার অর্থেই একটি সাধনার বিষয়। সুফিবাদকে সমুন্নত রেখেছেন আপনি আপনার সঙ্গীতে। যখন সবাই অতি আধুনিক হয়ে সুরকে ভেঙে দেশুরও গাইতে শুরু করছে, তখন আপনি স্কুলের মাধ্যমে ছাত্রছাত্রীদের শুদ্ধ সঙ্গীত, শুদ্ধ সুর শিখিয়ে চলছেন। পৃথিবীর বহু দেশে আপনি অনুষ্ঠান করেছেন এবং করছেন, বেশ এবং সম্মানের সাথে। বাংলা গানের সব চর্চা সুরময় করেছেন আপনি। দেশ বিদেশে ছড়িয়ে দিচ্ছেন আপনার সুরেলা সঙ্গীত। জাতীয় সম্মান পেয়েছেন, আন্তর্জাতিক খ্যাতিও পেয়েছেন সঙ্গীতের জন্য। 2018 থেকে 2021 আপনার অগ্রযাত্রা অব্যাহত থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
আপনি অত্যন্ত সচেতন এ ব্যাপারে, কোনো সন্দেহ নেই। তবুও এবছর চন্দ্র আপনাকে পেটের সমস্যায় ভোগাবে। পারিবারিক সুখ ও সমৃদ্ধি রয়েছে, বাড়তে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। আপনার দীর্ঘ জীবন আমরা কামনা করছি। চাইব আপনার সুরেলা কণ্ঠের আরো অনেক সঙ্গীত, যা যুগ যুগ বেঁচে থাকবে শুদ্ধ সঙ্গীতের জন্য। সঙ্গীত বিষয়ে আপনার আরো অনেক লেখা আসবে, সে আশাই আমরা করব। আপনার জন্য শুভ রং লাল, হলুদ, সাদা, গোলাপি ও যে কোনো হালকা রং। ধন্যবাদ। আজকে তো উল্টা হয়ে গেছে, কালো রং হয়ে গেছে, কিন্তু বলেছেন ঠিকই, সব আসলে সঠিক বলেছেন। থ্যাংক ইউ হাদি ভাই, থ্যাংক ইউ সো মাচ। একদম অনেক আমি চেষ্টা করি আপা যে আমাদের এটাতে একটা মানে অতিথিকে একটু চমক দেওয়া, যে সে সারাক্ষণ তো বলেই যাচ্ছে, একটু তাকে আমরা শোনাই। তো অনেক সময় অনেকের সাথে একটু এদিক ওদিক হয়ে যায়, কিন্তু আপনারটা পুরোটাই খুব ভালো বলেছেন। যে মিলে গেছে। 21 সাল পর্যন্ত আমার আছে আর কি, কিছু পেটের সমস্যা আছে, এই বছরটা বলেছেন না, ঠিকই বলেছেন আসলে, তাই না? হ্যাঁ, এখন একটু বেশি সচেতন আপা, এই দেশে থেকে শরীর খারাপ তো খাবার দাবার সবকিছু তো যেভাবে ভেজালে এর মধ্যে, তো ফরমালিনের মধ্যে আছি আমরা, সেটাই ফরমালিনের দেশের বসবাস করে আর কতটুকু ভালো থাকা যায়। আপা যে কথাটা আমরা এই ভবিষ্যৎবাণী শোনার আগে বলছিলাম যে সঙ্গীতের ভবিষ্যৎ, আপনি দেখো এইটা তোমাকে বলছিলাম যে হাদি সাহেব আমার ভবিষ্যৎ যত ইজিলি বলে সঙ্গীতের ভবিষ্যৎ বলা ভীষণ মুশকিল। আবার এটা জিনিস সত্যি কথা রোজি, যে সবকিছু পরিবর্তনশীল, মানে we are going through changes, সেটা ভালোর দিকেও হতে পারে, খারাপের দিকেও হতে পারে। অনেক কিছু আমরা ভালোর দিকেও যাচ্ছি হয়তো বা, আবার অনেক কিছু খারাপের দিকেও যাচ্ছি। যদি আমরা খারাপটা খুব চট করে চোখে পড়লে আমাদের খারাপ লাগে, আমরা ক্রিটিসাইজ করে বলতে থাকি এটা ভালো না, এটা ভালো না, এটা ঠিক হলো না, কিন্তু তার মধ্যে থেকে অনেক সময় অনেক ভালো জিনিসও পাওয়া যায় আর কি। যেমন আমার ভাবতে হাসি পাচ্ছে, যেমন ধরো অনেকে একটু বেসুর গান করে, কিন্তু ভালো, তার জন্য ভালো দিকটা কি জানো, ওটা আবার ঠিক করে দেয় যন্ত্র। আমি আপনাকে প্রথমে বলেছি যন্ত্রীদের আগ্রাসনে আমরা, যেটা ওই যন্ত্রের কথা বলছো, টেকনিক্যালি ওটাকে তুমি বেসুর থেকে সুরে আনতে পারো, সেটা অবশ্যই একটা শিল্পের জন্য ভালো কথা কিনা বলো। আমি ওটা যখনই ভাবি আমার কাছে খুব মজা লাগে যে আল্লাহ, একটা সাথ থেকে রেত যেতে, মানে সাধনার কথা বলতে কত কষ্ট ধরো একটা শিল্পীকে করতে হয়। আমরা যখন আপা নাটকে করি আমাদের ওয়ার্কশপটা তোমার জন্য হয় কিন্তু গান দিয়ে, আমাদের সারে ভোকাল এটা ওটা সব। তো এখন কোনো চিন্তা নাই, নাথিং টু ওয়ারি। তোমার যদি সাথ থেকে সাথ থেকে রেতে যেতে অসুবিধা হয়, তোমার টেকনিক্যাল থিংস উইল বি ওকে, কোনো রকম ওকে করতে বেশিক্ষণ সময় লাগে না। আপা আমি এই যা যা আপনি বলছেন এটা কিন্তু আমরা সবাই এখন জানি, বুঝি। এতে আপনি কি মনে করেন না যে শিল্পীদের চরম আকারের ক্ষতি হচ্ছে, এবং প্রকৃত অর্থে যারা সঙ্গীত চর্চা করেন তারা এটাতে ডিপ্রাইভ হচ্ছেন, এবং যারা সঙ্গীত শিল্পী হিসাবে এখন নিজের আত্মপ্রকাশ করছেন তারা আসলে এই সঙ্গীত শিল্পটাকে ধ্বংস করবার জন্য এক ধরনের প্রয়াস নিয়েছেন। ডিপ্রাইভড কিন্তু তারা কখনোই হবে না, যারা সত্যিকার অর্থে সাধনা করে তারা কখনোই ডিপ্রাইভড হবে না, হতে পারে না। না আমি ওই অর্থে বলছি কেন আপা, ধরেন যে ভালো গায় সে তো গায়, ধরেন যে স্টুডেন্টটা ভালো সে 100-এ 100 পাচ্ছে, এবং সে জিপিএ কেন গোল্ডেন 5 পেয়েছে, কিন্তু তার কোনো জব হচ্ছে না। বিষয়টা আমি সেই জায়গা থেকে বলছি। ওদের শোনা একটা কথা বলি, একটা লঞ্জিভিটি বলে একটা কথা, সেই যে শিল্পী সাধনা বেশি দিন করে থাকবে অবশ্যই তার লঞ্জিভিটি বেশি হবে। কারণ তুমি দেখো এই যে কতগুলো হচ্ছে না, কম্পিটিশন হয় না টেলিভিশনে, আজকে এই তো শ্রেষ্ঠ তারকা অমুক তমুক তার ফ্ল্যাট পাচ্ছে, গাড়ি পাচ্ছে, কিন্তু কয় মাস পরে তার তুমি আর একটা ভালো গান তুমি তার কাছে পাচ্ছ, ভালো ওইখানে তার তো শেষ। শুধু গান না, ভালো অভিনয় পাচ্ছি না। এবং আমি গানের কথা বলছি কারণ গানের কথা নিয়ে আলোচনা করছি, গান বলো, অভিনয় বলো, নাচ বলো, যন্ত্র বলো, সব দিক থেকে বলছি যে যদি তুমি সিনসিয়ারলি যদি তোমার সাধনাটা না করে যাও, তাহলে একটা সময় আসবে তুমি হারিয়ে যাবে, এবং হারিয়ে যাচ্ছ। অনেক ভালো ভালো কণ্ঠ হারিয়ে যাচ্ছে শুধু সাধনার অভাবে। তারা ভাবছে আরে আমার গিটার আছে, আমার এই আছে, আমি আমাকে কে পাইব, ঠেকাবে কে, কিন্তু তা তো নয়। তোমাকে ওই সাথ থেকে
সাধনা করতে যেতটুকু যতটুকু তোমার প্রয়োজন কারো কম লাগে, যে একটা ট্যালেন্টেড শিল্পী হয়ে জন্মায় তার ওই সাথ থেকে দাঁড়িয়ে যেতে বেশিক্ষণ লাগে না, কিন্তু যেটা অঘা শিল্পী তার তো অনেকক্ষণ সময় লাগবে, তার তো আরো বেশি সাধনা করতে হবে, তাই না? কিন্তু তারা ডিপ্রাইভড ওই সেন্সে হয় না, যেটা তুমি আমাকে একটু আগে প্রশ্ন করেছিলে যে আপনার গান করে আনন্দ পান কিনা বা গান শিখিয়ে আনন্দ পান কিনা। আমি এখনো যদি বলি যে আমি ঘরে একা একা বসে যেটুকু গান করি আমি আনন্দ পাই, ওইটাই আমার জীবনের পরম পাওয়া, যে আমি গান করি আমি আনন্দ পাচ্ছি। আমি কাউকে হয়তো দিতে পারছি না আনন্দটা, ভাগ হয়তো করতে পারছি না, হ্যাঁ, কিন্তু আমি আনন্দ পাচ্ছি। এইটা কয়টা শিল্পী তো আমাকে বলতে পারবে, তুমি আমাকে বলো। এখন আমরা আরো অনেক কথা শুনবো আপনার কাছ থেকে, আমাদের শোনার মতো প্রচুর মানে গল্প রয়েছে এবং আপনার কাছে আমাদের শোনার অনেক কিছু আছে। যেমন আমি একটু আগে আমাদের হাদিস সাহেব বললেন যে একসময় প্রচার ছিল যে সঙ্গীত হলো অধর্ম করা। আমি ওই বিষয়টাতে একটু যাব, তার আগে একটা বিরতি নিতে যাচ্ছি, কারণ এই প্রসঙ্গ সম্পর্কে আমাদের জেনারেশন কিছুই জানি না। তো আপনাদের কাছ থেকে একটু শোনা আমার ভীষণ দরকার, আমি মানে আরো দর্শক শুনবে। শুধু দর্শক একটু বিরতি নিচ্ছি, বিরতির পর আবার আসবো, সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। শুধু দর্শক ফেরত এলাম বিরতির পরে। আমার সাথে আছে কালজয়ী সঙ্গীত শিল্পী ফেরদৌসী রহমান, যার সান্নিধ্যে আমি আজকে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আমি নিজেকে সমৃদ্ধ মনে করছি যে আমি তার সান্নিধ্যে বসে আছি। আমার বিশ্বাস আপনাদের সবার ভালো লাগছে। আমরা বিরতির আগে যে জায়গায় ছিলাম যে গানের ভবিষ্যৎ নিয়ে কথা বললে আপা আমাদের পুরো প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের কথা শেষ হবে না। কিন্তু আমি দর্শকদের যে আনাতে চাচ্ছি যে আপনি যখন ছোটবেলায়, বা আমাদের হাবিব সাহেব বললেন একটু আগে আপনার সম্পর্কে, যে আপনার পরিবারকে সঙ্গীতের বিরুদ্ধে কীরকম ফাইটটা করতে হয়েছিল। তখন প্রচার ছিল যে সঙ্গীত অধর্ম। তো ওই সময় আপনার বাবা বা কাজী নজরুল ইসলাম কিংবা রবীন্দ্রসঙ্গীতও যে এই যে এদের যে ফাইটটা ছিল, সেটা আপনি চোখে কতটুকু দেখেছেন বা আপনার কতটুকু মনে আছে আমাকে যদি একটু বলেন। আমার মনে আছে, কারণ ওই সময়টা মুসলমানরা খুব গোড়া ছিল, খুবই গোড়া ছিল। সত্যি কথা বলতে এই গান বাজনা এগুলো হিন্দুদের মধ্যে ছিল, নাচ বলো, গান বলো, অভিনয় বলো, হিন্দু শিল্পীরাই বেশি ছিল। এবং তখন ওই আব্বাস উদ্দিন একটু আসছে বা অন্য মুসলমান শিল্পীরা, কি কালু কাওয়াল, এরা কিন্তু সব মুসলমান ছিল, এরা হিন্দু নাম নিয়ে তখন গান গাইতো, এদের সব হিন্দু নাম। আবুল কাসেম বলে একজন ছিলেন, উনি মুসলমান, কিন্তু উনি কে 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 মল্লিক বলে রেকর্ডিং করতে, আমার চট করে সব নাম মনে হয় না। কে মল্লিক বিরাট শিল্পী, বুঝলে, সবাই জানে কে মল্লিক একজন হিন্দু শিল্পী, কিন্তু পরে দেখা গেল উনি আসলে মুসলমান শিল্পী। তারা যেহেতু যে মুসলমানরা তখন গাইত। আচ্ছা, এটা গেল একটা দিক। তুমি যেটা জানতে চাইছিলে যে মুসলমানরা একটু ধর্মান্ধ ছিল, ধর্মভীরু থেকে বেশি ধর্মান্ধই ছিল। তারা এরকমই ভাবতো যে গান গাওয়া পাপ, গান গাইলে পাপ হয়। এখন এই জিনিসটা আব্বার কাছে খারাপ লাগতো, কেন গান গাওয়া, মানুষ তো কোরআন শরীফ পরে সুর করে বলো। তো তখন আব্বা ওই নজরুল ইসলামের সঙ্গে আতাত করে বলতে গেলে ওই কিছু ইসলামী গান করা শুরু করলেন। সেই প্রথম গানটা কিছু ওমর রমজানের রোজা শেষে, যেটা আমাদের এখন সবার খুব প্রিয় গান। প্রিয় মানে কি, ওই গানটা নিলে ঈদে শুরু হয় না একদম। আপনার এই কথাটা শুনে আপনার অন্তত এটা বুঝতে পেরেছেন যে সঙ্গীতকে মুসলিম ধর্মে প্রচার করার জন্য, বা জায়েজ যে শব্দটা যদি বলি, কাজী নজরুল ইসলামের লেখা এবং আব্বাস উদ্দিনের গাওয়া এর মানে অবদান মানে অবর্ণনীয়। হ্যাঁ, এবং এটা ইতিহাস ঐতিহাসিক একটা ব্যাপার। আমার মনে হয় হয়তো অনেকেই এটা জানেন না। আজকে আমার মনে হয় এটা একটা নতুন বিষয় যে আমি আপনাদেরকে জানাতে পেরেছি। আপা, থ্যাংক ইউ সো মাচ। মানে আমার নিজেরও এটা জানা খুব দরকার ছিল। দর্শক, আমি মনে হয় প্রায় একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। তার আগে আপনি মাই টিভির দর্শকদের জন্য যদি কিছু বলেন। হ্যাঁ, মাই টিভির দর্শকদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে খানিকক্ষণ কাটাতে, বিশেষ করে রোজি এত মজার মজার প্রশ্ন জিজ্ঞেস করলো। আশা করি আপনাদেরও অনেক আপনাদেরও কিছু প্রশ্ন উত্তর আপনারা পেয়ে গেছেন। ভালো হোক মন্দ হোক, হয়তো আমি অত সুন্দর করে বলতে পারিনি, কিন্তু তারপরে রোজি যথাসাধ্য পেরেছে, আমার পেট থেকে কথা বের করে নিয়েছে। হ্যাঁ, অনেক চেষ্টা করেছে। তা আপনাদের তারপরেও বলতে থাকবো যে রোজির অনুষ্ঠানটা খুবই, আমি
কয়েকটা প্রোগ্রাম দেখেছি, আমার খুব ভালো লেগেছে বলেই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে খানিকক্ষণ ওর সঙ্গে গল্প করে আসি। তা আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল। দোয়া করবেন আপনারা আমার জন্যে, শরীরটা একটু কমই ভালো থাকে। তো বলেছেন, হাদি সাহেব বললেন তো যে শরীরটা খারাপ যাওয়ার কথা আর কি, যে কথা বলে কিছু নেই, ভালো থাকতে চাইলে ভালো থাকা, যেটা আমি মনে করি। তবে আপনাদের দোয়া আমি কামনা করি এবং আপনাদের সবাইকে অনেক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। মাই টিভি অনুষ্ঠানে আপনারা উপভোগ করুন আরো বেশি করে, এবং ভালো গান শুনুন, যে গানগুলো শুনলে আপনাদেরও সন্তানরাও ভালো গান শুনতে অভ্যস্ত হবে। আপা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কাছে আসার জন্য। আমাদের খালামণি, যদিও আপা আপা বলে এতক্ষণ ধরে কথা বললাম ফর্মালিটিস দেখিয়ে, কিন্তু আপনি আমাদের মনের ভেতরে গেঁথে আছেন খালামণি হিসেবে, আমাদের শিক্ষক হিসেবে, আমাদের সঙ্গীত শিল্পী হিসাবে। আপনি আমাদের কাছে আলাদা একটা ব্যক্তিত্ব, এবং আপনাকে দেখলে সত্যি একটা স্নিগ্ধতার মনে হয় যে স্নিগ্ধতার প্রতিরূপ কী হতে পারে সেটা আপনাকে দেখে আমরা বুঝি। আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, এই কামনা করছি। শুধু দর্শক, অনুষ্ঠান একেবারেই শেষ। আমি আশা করেছি আপনাদের খুবই ভালো লেগেছে। এত সুন্দর, এত প্রিয় একজন মুখ আপনাদের সামনে এনে যদি আপনারা সেটা উপভোগ বা উপলব্ধি করতে না পারেন, তাহলে তো আমার ব্যর্থতার শেষ নেই। তবে আমি বিশ্বাস করি আপনাদের প্রত্যেকে আমার মতোই ভালো লেগেছে। আমার যতক্ষণ ওনার কাছে, ওনার সান্নিধ্যে থাকতে ভালো লেগেছে, ঠিক তত ঠিকই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখবেন আমাকে মাই টিভিতে, মাই টিভি স্টার ক্যাফে প্রত্যেক শনিবার রাত 8টা 15 মিনিটে। ততদিন আমাদের সাথেই থাকবেন, মাই টিভির সাথে থাকবেন। ধন্যবাদ।